This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সব থেকে বড় ইস্যু সন্দেশখালী ইস্যু। সেই সন্দেশখালী পরিস্থিতি কি, সন্দেশখালীতে আজ ঠিক কি আপডেট রয়েছে, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, গতকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং অভিযোগ উঠছে যে রাতে পুলিশি হানা চালানো হয় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে। আজ সকাল থেকে সেখানকার কি পরিস্থিতি সৌরভ? শর্মিষ্ঠা, দেখো, রবিবার দিন যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে এবং তার জেরে যে নতুন মাত্রা যোগ হয়েছে সন্দেশখালীর ঘটনাক্রমে, তারপর থেকে সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে। থমথমে কেন রয়েছে? কারণ থানা ঘেরাওয়ের যে কর্মসূচি বিজেপির ছিল, তুমি জানো যে সেখানে থানা ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল এবং সেটা ছিল সন্দেশখালীতে যে একের পর এক ভাইরাল ভিডিও এবং নির্যাতিতারা যে অভিযোগ প্রত্যাহার করছেন তার প্রেক্ষিতে থানা ঘেরাও কর্মসূচি ছিল এবং সেই থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ফেলা, সেখান থেকে তৃণমূল নেতাকে ধাওয়া করা হলো, তৃণমূল বিধায়কেরকে হেনস্থা করা হয়, সুকুমার মাহাতোকে হেনস্থা করা হচ্ছে, তৃণমূলের সেখানকার যে কর্মাধ্যক্ষ তিনি মহিলাদের হাতে প্রহৃত হন, সেখানকার যে যুবকর্মী এই মুহূর্তে কলকাতা একটা বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। এই যে পুরো ঘটনাক্রম, তারপরে কি ছিল? তারপর বিকেলে তৃণমূলের সভা ছিল, সেখান থেকে তারা আজকে তারা পাল্টা সন্দেশখালী থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল, যদিও সেই থানা ঘেরাওয়ের কর্মসূচি বাতিল হয়েছে। তবে কালীনগরে, যেখানে বিজেপির একটা শক্ত সাংগঠনিক ভিত্তি রয়েছে, সেখানে আজকে তৃণমূলের প্রতিবাদ মিছিল রয়েছে। ফলে সব মিলিয়ে দুপক্ষের মধ্যে সন্দেশখালীকে ঘিরে দুপক্ষের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েন অব্যাহত রয়েছে এবং এরই মধ্যে বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশি হানা এবং 3-4 জনের যে গ্রেফতারি, সেই গ্রেফতারি ভিন্ন মাত্রা যোগ করেছে এই পুরো ঘটনাক্রমে। অর্থাৎ সন্দেশখালী ইস্যু স্বাভাবিকভাবে ভোটের ময়দানে পুরো শুরু থেকে শেষ একেবারে প্রাসঙ্গিক এবং এর পাশাপাশি সন্দেশখালীর ইস্যুর পাশাপাশি সব থেকে বেশি ভোটের বঙ্গে আর কোন ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি। সেই ভোট বঙ্গে নিয়োগ দুর্নীতিতে আরও চাপের রাজ্যের শাসক দল, কারণ ইতিমধ্যে অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করে দিয়েছে সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসে অযোগ্য শিক্ষকদের তলব, কেন্দ্রীয় এজেন্সি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বেতন পাওয়ার নথি সহ তলব করা হয়েছে। সেখান থেকে রয়েছে নিজাম প্যালেস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ, এটা তো ভোটের সময়, ভোটের মাঝে এই বিষয়টা যথেষ্ট অস্বস্তির শাসক দলের কাছে, কিন্তু তোমার কাছে কি তথ্য রয়েছে? কেউ কি এসে পৌঁছেছেন? দেখো শর্মিষ্ঠা, সিবিআই তালিকা ধরে ধরে কিন্তু অযোগ্য শিক্ষকদের তলব করছে এবং তাদের তলব করার অর্থ তাদেরকে এসে জিজ্ঞাসা করা হবে আপনারা কিভাবে চাকরি পেলেন, কাউকে অর্থ দিয়েছিলেন নাকি অন্য কোনো সুবিধে। সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এই অযোগ্য শিক্ষকরা যদি মুখ খুলতে শুরু করেন, এর অর্থ কিন্তু মিডলম্যান, একেবারে তৃণমূল স্তরের এজেন্টরা, তাদের কিন্তু নাম প্রকাশ্যে চলে আসবে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো, এতদিন পর্যন্ত মিডলম্যান হিসেবে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের 2 জন যুব নেতা আছেন। অর্থাৎ এরা মুখ খুলতে শুরু করলে কিন্তু শাসক দলের চাপ বাড়বে এবং ইতিমধ্যেই যে কয়েকজনকে তলব করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকজনের বয়ান সিবিআই নিয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ের অধিকাংশ স্থগিতাদেশ পেলেও সুপ্রিম কোর্টে এই রায় কিন্তু স্থগিতাদেশ পায়নি। তাই সিবিআই পুরো দমে কিন্তু ঝাঁপাচ্ছে অযোগ্য শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করার জন্য এবং টাকার যে রুট, কোন রুটে টাকা গেছিল, সেখানে নেতা মন্ত্রীরা জড়িত কিনা সেটা সিবিআই আরো গভীরভাবে খতিয়ে দেখছে। সেদিকেই আমাদের নজর থাকছে, কারণ স্বাভাবিকভাবে অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করা শুরু হলে তা কোন জায়গায় গিয়ে শেষ হয়, সেই তাদেরকে জিজ্ঞাসাবাদে ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ নথি উঠে আসে, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। আর আমরা এই নিয়েও আলোচনা করবো আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে। রিজু, স্বাভাবিকভাবে ভোটের ময়দানে সন্দেশখালী যখন একটা বড় ইস্যু ছিল, আরও বড় ইস্যু অনেক আগে থেকে নিয়োগ দুর্নীতির ইস্যু। সেই ইস্যুটাতে এবার অযোগ্যদের ডাকা শুরু হচ্ছে। কোথাও কি একটা অস্বস্তি যে এরপর তো আরও অনেক কিছু বেরোতে পারে? আমি অনুরোধ করব মহামান্য আদালতকে, যাতে আদালত এই অন্তত একটা রায় অ্যাড করে দেন যে যখন অযোগ্য চাকরি প্রার্থীদের ডাকা হবে তাদের বয়ানটা যখন রেকর্ড হবে সেটা যেন ভিডিও টেপিং করা হোক। কারণ আপনাদের মনে করিয়ে দিই, আজ থেকে বহু মাস আগে আমরা তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক শুক্লা কিভাবে 54 জনের থেকে 10 লক্ষ টাকা পার ক্যান্ডিডেট নিয়ে চাকরি দেওয়া হয়েছিল। পরে জানতে পারি সেটা 54 না, সেটা 540। তো আশা করবো এই ভিডিও রেকর্ডিংগুলো প্রকাশ্যে আসলে শুভেন্দুর পালানোর জায়গা থাকবে না। আমাদের কোনো অস্বস্তির ব্যাপারই নেই এখানে।
আপনাদের কোনো অস্বস্তি নেই? মানে আপনাদেরই তো মন্ত্রী, মানে তৎকালীন শিক্ষামন্ত্রী, তিনি হেফাজতে যারা দোষ করেছে তারা জেলে যাবে, বারবার উঠে আসে, কোনো অস্বস্তি নেই? আপনারা কিন্তু বারবার এক একটা রায়ের বিরুদ্ধে বারবার শীর্ষ আদালতে যাচ্ছেন, কোনো অস্বস্তি না? সেটা শীর্ষ আদালতে যাচ্ছেন, দেখুন ম্যাডাম, কিছু নেই, দেখুন ম্যাডাম, এতটা সহজে এড়ানো যায়? শীর্ষ আদালতে যাওয়াটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আর শীর্ষ আদালতে যেতে হয় তার কারণ হচ্ছে, কারণ যখন মহামান্য বিচারপতিরা একটা ঐতিহাসিক রায় দিয়ে হাজার হাজার ছেলের জীবিকা বন্ধ করে দেয়, তার পরের দিনই পাল্টি খেয়ে শুভেন্দুর হাঁটু ধরে বিজেপিতে জয়েন করে, তখন তো আমাদের সুপ্রিম কোর্টে যেতেই হবে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের অস্বস্তির বিষয় এই জন্য নেই কারণ যারা দোষ করেছিল তারা জেলের ভেতরে পার্টি থেকেও বিজেপি সামলাক শুভেন্দু। রিজু না, আমি বুঝতে পারি না, রিজু এবং তৃণমূলের অন্যান্য স্পোক্স পারসন ওরা সকাল থেকে উঠে ডিসাইড করে নেয় যে এতগুলো লাইন শুভেন্দুদার উল্টো দিকে মানে অপোজিটে বলতে হবে এবং শুভেন্দুদাকে গালাগালি করতে হবে। এখন নতুন সেটার সঙ্গে জুড়েছে অভিজিৎ গাঙ্গুলি। আমি ওটা কমপ্লিটলি এই জিনিসটা ভুলে যায় যে 8 বছর ধরে এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এবং মুখ্যমন্ত্রী বা অন্য কেউ যে তাদের সঙ্গে কোনোদিনও দেখা করতে গেছে বা সর্ট আউট করার একটা চেষ্টা পর্যন্ত করেছে, এটা অন্তত তোমাদের জার্নালিস্টরা কেউ দেখেনি, আমরা তো দেখিনি। এবং এটা আমি ছেড়ে দিলাম। আপাতত আমি যেটা এখনকার যে সিচুয়েশন, হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে ন্যাচারালি তাদের অধিকার আছে, তারা যখন গেল তারা কিন্তু কোথাও বলে না যে চাকরি প্রার্থী যারা আছে তাদের একটু সর্ট আউট করা হোক, যে না 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 তাদের টাকা ফেরত দিতে হবে না। তাদের পুরো বিষয়টা চেষ্টা করা ছিল যে রাজ্যের মন্ত্রিসভাকে যাতে সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে না হয়, কোথাও একটা নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। আসবো শতরূপাদি, আমাকে একটা অন্য গুরুত্বপূর্ণ খবর আমাকে একটা অন্য খবরের দিকে নজর রাখতে হবে। অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবো, আমার নরেন্দ্র মোদীর খবরেই দেখাবো, আপনাদেরও ভালো লাগবে। পাটনার গুরুদ্বারায় খাবার পরিবেশন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুদ্বারায় বেশ কিছুক্ষণ সময় কাটালেন তিনি। বারাণসী কেন্দ্রে ভোটে লড়ার জন্য কাল মনোনয়ন পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। মাথায় পাগড়িও বেঁধে নেই। একটু মোদির ব্যাপারে যদি এই গুরুদ্বারায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন এবং তিনি এই গুরুদ্বারা ঘুরে দেখেন এবং মূলত যে ছবি আসছে সেই ছবি কিন্তু রীতিমতো বেশ কিছুটা প্রত্যেকের মন ছুঁয়ে যাওয়ার মতো। পাটনা সাহিব গুরুদ্বারায় লঙ্গরে খাবার পরিবেশন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘুরে ঘুরে লঙ্গরের যে নিয়ম সেই অনুযায়ী তিনি খাবার পরিবেশন করছেন। কিন্তু এই ছবির একটি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। সামনে দিল্লির ভোট, আগামী 25 তারিখ, সামনে পাঞ্জাবের ভোট, এবং বারবার ধরে যে প্রচার বিজেপির তরফ থেকে কংগ্রেসের বিরুদ্ধে করা হচ্ছে যে একটা সময় 1984 যে দাঙ্গা, সেই ক্ষত এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মুছে যায়নি এবং শিখদের প্রতি কংগ্রেসের যে বৈরিতা সেই মানসিকতাও কিন্তু সম্পূর্ণভাবে সরে যায়নি। এই প্রচার দিল্লি এবং পাঞ্জাবে কার্যত তুঙ্গে তুলছে ধীরে ধীরে বিজেপি। এবং শিখ ভোট, পাঞ্জাবিদের ভোট, তা কিন্তু বিহারও বেশ কিছুটা গুরুত্বপূর্ণ অংশে রয়েছে। ফলত সেই বিষয়ের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর আজকের ছবি মূলত জনসংযোগের ছবি হিসেবেই রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে। একদম, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা সত্যি ছবিটা দেখছি এবং পাটনা গুরুদ্বারায় শুধুমাত্র খাবার পরিবেশন করছেন না, তিনি খাবার তৈরিও করছেন, সেই ছবিও দেখা গেল। কালকেই মনোনয়নপত্র পেশ করবেন তিনি এবং একেবারে লাইভ, একেবারে সরাসরি ছবি দেখছেন পাটনায়। যারা রয়েছেন সেখানে শিখ সম্প্রদায়ের মানুষের যারা এসেছেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন। তার পাশাপাশি খাবারও পরিবেশন যেমন করলেন, খাবার তৈরি করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মনোনয়ন পেশের আগের দিনের ছবিটা একেবারে অন্যরকম, একেবারে অন্য মুডে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে। আজ বারাণসীতে তিনি রোড শো করবেন, আজ এবং কাল সেখানে থাকবেন তিনি। রোড শো আছে বারাণসীতে। তার আগে পাটনার গুরুদ্বারায় কিছু সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও আলোচনা ফিরিয়ে জানিয়ে শতরূপাদি, তখন রাগ করছিলেন, এবার ভালো লাগলো তো ছবিটা? মানে আমার কথা রাখলাম তো আমি? না, রাগ করার একটাই কারণ, যদি তোমরা আমাকে ডাকো তাহলে আমাকে কথা বলতে দিতে হবে। আমার সময় তোমার কথা বলা চলবে না। আমি যেটা এসএসসি নিয়ে কথা বলছিলাম, যে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তারা যখন অ্যাপিলে গেল, দে ওয়ার নট ইন্টারেস্টেড ইন এনিথিং এলস। ওদের একমাত্র একটাই ছিল যে সুপারনিউমারি চাকরি যে ক্যাবিনেট তৈরি করেছিল, ক্রিয়েট করেছিল আন্ডার দ্য ডিরেকশন অফ চিফ মিনিস্টার, সেই তারা যেন বহাল থাকে, সিবিআই যেন তাদের অ্যারেস্ট না করে। এই সরকার চাকরি প্রার্থীর জন্য বিন্দুমাত্র ইন্টারেস্টেড নয়। ইট ইজ অনলি মোদিজি যখন এসে পাবলিক স্টেজ থেকে যখন বললেন যে উনি নির্দেশ দিয়েছেন
আমাদের বিজেপি বেঙ্গলকে লিগ্যাল সেলদের তরফ থেকে একটা সিলেকশনের প্যানেল তৈরি করা হবে এবং যাচাই করা হবে যে এদের মধ্যে কে কে সঠিক আছে। তখন হঠাৎ এসএসসি ঘুরে গিয়ে বলল ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।